আসসালামু আলাইকুম, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে ইনশাআল্লাহ আমরা ইমপ্যাক্ট টেস্ট নিয়ে পড়াশোনা করব। টেস্টের নাম হচ্ছে ইমপ্যাক্ট টেস্ট অফ মেটাল। একটা মেটালের ইমপ্যাক্ট টেস্ট কী করে করতে হয়, কত ধরনের আছে, এগুলো পড়ব। তো প্রথমে কোশ্চেন যে স্যার ইমপ্যাক্ট জিনিসটা কি বা ইমপ্যাক্ট লোড জিনিসটা কি। ইমপ্যাক্ট লোড হচ্ছে একটা ডাইনামিক লোড যেটা সাডেনলি অ্যাপ্লাইড করা হয়। সাপোজ একটা স্ট্যাটিক লোড থাকলে একটা পদার্থের যেরকম ফ্র্যাকচার বা ফেইলার বিহেভিয়ার হইতো, আপনি যদি হঠাৎ করে এই পরিমাণ লোড সাডেনলি অ্যাপ্লাইড করেন বা ডাইনামিক একটা লোড অ্যাপ্লাই করেন, তখন সেম পরিমাণ লোডের ইন্টেন্সিটি অনেক গুণ বেড়ে যাবে ডাইনামিক হওয়ার কারণে বা হঠাৎ করে অ্যাপ্লাই করার কারণে। তো আমরা আজকে এই টেস্টগুলো করব, যে টেস্টগুলো কত ধরনের এবং কি কি অ্যাপারেটাস আমাদের লাগবে। তো আজকে টেস্টের নাম হচ্ছে ইমপ্যাক্ট টেস্ট অফ মেটাল স্পেসিমেন। এটার অবজেক্টিভগুলো কি? ইমপ্যাক্ট টেস্টিং করতে আমরা যে মেশিনটা ইউজ করব, যে এখানে একটা ফিগার দেওয়া আছে, এই মেশিনটা নিয়ে স্টাডি করব। আমি একটু ছোটো করে বলি, মেশিনটা আসলে একটা পেন্ডুলাম টাইপ। এদিকে একটা পেন্ডুলাম থাকে, পেন্ডুলামের মধ্যে এদিকে একটা হ্যামার থাকে। হ্যামারটা আমরা প্রথমে পুশ আপ করে উপরের দিকে রাখবো, রাখার পর এদিকে আমাদের স্পেসিমেন থাকবে। যখন আমরা ফ্রি ফল করব, তখন এই হ্যামারের ওয়েটের কারণে এখানে হিউজ একটা ডাইনামিক ফোর্স এখানে অ্যাপ্লাইড হবে। অ্যাপ্লাই হওয়ার পর যদি মেটালটা বা আমাদের স্পেসিমেনটা যাকে আমরা টেস্ট করব, তার যদি লুড অ্যাবজর্বিং পাওয়ার খুব ভালো হয় বা লুড অ্যাবজর্পশন বেশি করতে পারে, তখন এটা আর বেশি দূর যেতে পারবে না, অল্পতেই থেমে যাবে। আর যদি এটা লোড অ্যাবজর্বিং পাওয়ার খুব কম হয়, তাহলে এটা অনেক দূর চলে যাবে। তো এই কতটুকু মুভ করছে এই হ্যামারটা, ওটার উপর ডিপেন্ড করে আমরা একটা স্পেসিমেন সম্পর্কে ফেয়ার আইডিয়া পাই যে এটা কি আসলে ব্রিটল নাকি ডাকটাইল, এটা কি খুব সহজে ভেঙে যাবে, এটা কি লোড অ্যাবজর্ব বেশি করতে পারবে নাকি কম করতে পারবে। তো এই টেস্টটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে খুব দ্রুত সময় এবং কম খরচের মধ্যে আপনি একটা মেটাল সম্পর্কে ভালো আইডিয়া পাবেন। আমি ভিডিওতে পরে আবার দেখাবো, তো এখানে জাস্ট বেসিকটা বললাম। তো স্পেসিমেনগুলো কীরকম হয়, নর্মালি আমরা স্পেসিমেনগুলো এরকম নেই। যদি ক্রস সেকশনটা আমি আপনাদের দেখাই, 10 ইঞ্চ বাই 10 ইঞ্চ, আর এদিকে হয় 10 মিলিমিটার বাই 10 মিলিমিটার, আর এদিকে হয় 55 মিলিমিটার। আর আমাদের যে এদিকে একটা জায়গাতে আমরা ভি টাইপের একটু স্কেচ করে দিই, যেটাকে আমরা বলি ভি নচ। এই নচের ডেপথ হয় 2 মিলিমিটার। আর বলতেছি এদিকে দৈর্ঘ্যপ্রস্থ বা ক্রস সেকশন হচ্ছে 10 মিলি বাই 10 মিলি, আর লেন্থ হচ্ছে 55 মিলিমিটার। হচ্ছে আমরা যদি 4P টাইপ টেস্ট করি সেই ক্ষেত্রে, আর লুটটা তখন অ্যাপ্লাই করি যেদিকে আমাদের নচ করা আছে তার বিপরীত পাশে। তো এটাকে আমরা অনেক সময় বলি যে সিম্পলি সাপোর্টেড। যদি আমরা টেস্ট করতে চাই সেক্ষেত্রে এই 4Pটা আমরা ইউজ করি। আরেক ধরনের মেথড আছে, সেটাকে আমরা বলি আইজড। আইজড মেথড সাধারণত আমরা ক্যান্ডিলিভার একটা পোর্শন তৈরি করি এরকম, এটা ভার্টিক্যালি রাখি, আর 4Pতে আমরা হরাইজন্টালি রাখি। তো এইভাবে আমরা 4Pর এই ভার্টিক্যাল ফেসের এই বরাবর আমরা লোডটাকে অ্যাপ্লাই করি। এদিক থেকে এই যে এরো চিহ্ন দেওয়া আছে, এদিক বরাবর আমরা যখন লোড অ্যাপ্লাই করি, তখন এটা কতটুকু লোড অ্যাবজর্ব করতে পারতেছে তার উপর ডিপেন্ড করে আমরা ম্যাটেরিয়ালের লোড অ্যাবজর্বিং পাওয়ার বা ম্যাটেরিয়ালটা কি ব্রিটেল ভঙ্গুর নাকি ডাকটাইল, এই জিনিসটা আমরা সম্পর্কে একটু ফেয়ার একটা আইডিয়া পাই বা ধারণা পাই। তো আমরা টেস্টিং মেশিন নিয়ে পড়াশোনা করব। টু evaluate the energy absorbing characteristics of metal, একটা মেটালের এনার্জি অ্যাবজর্বিং ক্যাপাসিটি কীরকম, ক্যারেক্টারিস্টিক্সটা কীরকম, সেটার উপর আমরা স্টাডি করব। পাশাপাশি 3 ধরনের টেস্ট আছে এই ইমপ্যাক্ট টেস্টটা, একটা হচ্ছে 4P, একটা হচ্ছে আইসোর, যেটা একটু আগে দেখাইছিলাম আপনাদের। 4Pতে নর্মালি আমরা এই হরিজন্টালি প্লেস করি আমাদের স্পেসিমেনটাকে, আর আইসোতে আমরা ভার্টিক্যালি প্লেস করি স্পেসিমেন। আর ভ্যালুতেও স্পেসিমেনের সাইজের উপর একটু ভ্যারিয়েশন আছে, যেমন 4Pতে আমরা ইউজ করি প্রায় 55 মিলিমিটার, আর আইসোতে আমরা ইউজ করি 130 মিলিমিটারের মতো স্পেসিমেন। তো এই হচ্ছে ডিফারেন্স। আর একটা অবজেক্টিভ কি, টু অবজার্ভ দ্য ফাইলার প্যাটার্ন অফ দ্য অ্যান্ড ফাইলার সারফেস, যে কীরকমভাবে ফেল করতেছে তার উপর ডিপেন্ড করে একটা মেটাল সম্পর্কে আপনি আইডিয়া পাবেন। আমি যদি কিছু ফাইলার প্যাটার্ন আপনাদের প্রথমে দেখাই, তাহলে আরও বুঝতে সহজ হবে। সাপোজ একটা মেটেরিয়ালকে আপনি টেস্ট করলেন, টেস্ট করার পর যদি এরকম ব্রিটেল মেটেরিয়াল হয়, তখন একদম একটানে ভেঙে যাবে। আর যদি ডাকটাল হয়, তখন এরকম একটু শার্প ইডজ তৈরি হবে। আর যদি ফেয়ারলি দেখাতে চাই, দেখেন এই ব্রিটেল ফ্র্যাকচার কাকে বলতেছি আমরা, একদম প্লেন করে যদি চারদিকে ঠাস করে ফেটে যায় বা ভেঙে যায়, তখন আমরা বলি ওটাকে ব্রিটেল মেটেরিয়াল বা ভঙ্গুর মেটেরিয়াল। আর যদি ভঙ্গুর না হয় বা ব্রিটেল না হয়, তখন এটা হবে এই কাপকোন টাইপের ফ্র্যাকচার হয় বা একটু ইডজিং তৈরি হয়। আর ব্রিটেলের ক্ষেত্রে একবারে ভেঙে যাবে। তো এটা দ্বারা আপনি টেস্টটা করলে খুব সহজে এক মুহূর্তের মধ্যেই
আপনি বলতে পারবেন যে আমার ম্যাটেরিয়ালটা কি ব্রিটল নাকি ডাকটাইল, এটা কি বেশি লোড নিতে পারবে, অ্যাবজর্ব করতে পারবে কি না, পারবে কি পারবে না। তো ওই জিনিসটা আপনি একটা ভালো আইডিয়া পাবেন এই টেস্টের মাধ্যমে। তো এটা হচ্ছে আমাদের লোড এই পুরো ইম্প্যাক্ট টেস্টের অবজেক্টিভ বা কি আউটকাম, এখান থেকে আমরা কি শিখবো বা কেন করবো এই টেস্টটা। নাম্বার 2 হচ্ছে এসটিএম রেফারেন্স হচ্ছে এসটিএম E23। এসটিএম এর কোড এইটা, এই কোড গেলেই আপনি এই টেস্টে সব কিছু পাবেন যে কী করে করতে হয়, কোন মেশিন ইউজ করতে হয়। অ্যাপারেটাস কী কী জিনিস লাগবে, আমার ইম্প্যাক্ট টেস্টিং মেশিন লাগবে একটা, যেটা একটু আগে দেখালাম আপনাদের, একটু পেন্ডুলাম টাইপের, এদিকে একটা হ্যামার থাকে, হ্যামারটা ওজন হচ্ছে 60 পাউন্ড। হ্যামারটা আপনি টান দিয়ে ওই হরিজন্টাল বরাবর, এই দেখেন আমার কার্সর বরাবর দেখলে বুঝতে পারবেন, এই পজিশনে থাকে, টান দিয়ে উপরে তুলবেন, উপরে তুলে স্পেসিমেনটা নিচে রাখবেন, এটা ছেড়ে দিবেন, এতটুকুই কাজ। তো অ্যাপারেটাসে কী কী লাগবে, আমার টেস্টিং মেশিনটা লাগবে, এই মেশিনটা লাগবে, আর আমাদের স্যাম্পল লাগবে, যে স্যাম্পলটা আমি টেস্ট করবো ওটা দুই ধরনের হয়। সিম্পল বিম স্পেসিমেন, এটা আমি যেটা বললাম যে 4P টেস্ট যেটাকে বলি, তখন আমরা সিম্পল বিম স্পেসিমেন ইউজ করি, যার দৈর্ঘ্য হয় 55 মিটার, আর দৈর্ঘ্যবস্তু হচ্ছে এদিকে যদি আমরা ডাইমেনশনটা দেখাই 10 মিলিমিটার বাই 10 মিলিমিটার, আর দৈর্ঘ্যটা হচ্ছে 55, এটা হচ্ছে 4P টেস্টের ক্ষেত্রে। আর আইসোল্টের ক্ষেত্রে হয় ক্যান্টিলিভার স্পেসিমেন, মানে এটা ভার্টিক্যালি প্লেস করতে হয়, আর এটা লেন্থ হয় 130 মিলিমিটার। আর এই টেস্টগুলো করার আগে স্পেসিমেনের মধ্যে আমাদের একটা ভি টাইপ নচ তৈরি করতে হয়, এই যে এদিকে একটু আগে থেকে কেটে রাখতে হয় যাতে এই জায়গাতে ফ্র্যাকচারটা ঘটে। তো এই হচ্ছে ইম্প্যাক্ট টেস্টের টাইপগুলা। এখন আমরা যদি একটু থিওরি পড়তে চাই যে কেন, হোয়াই দিস ইম্প্যাক্ট টেস্ট থিওরি ইন ম্যানুফ্যাকচারিং লোকোমোটিভ হুইল মানে এই ট্রেনের চাকাগুলো তৈরি করার সময়, ট্রেনের চাকাগুলো কিন্তু একটা ডাইনামিক লুটের মতো সবসময় থাকে। ইন ম্যানুফ্যাকচারিং লোকোমোটিভ হুইল, কয়েন্স, কানেক্টিং রড etc. the components are subjected to impact load. লোকোমোটিভের হুইলগুলা বা কানেক্টিং রডগুলা এগুলো সবসময় ইম্প্যাক্ট লোড ফেস করে থাকে বা সাবজেক্টেড টু ইম্প্যাক্ট লোড, এগুলা সবসময় অ্যাবজর্ব করে থাকে। ইম্প্যাক্ট মানে হচ্ছে শক লোড বা ডাইনামিক লোড। সো ওইসব হুইলগুলা বা কয়েনগুলা ডিজাইন করার সময় বা কোন ধরনের মেটাল আমি চুজ করবো ওটা সিলেকশন করার সময় আমাদের এই টেস্টটা করে নিতে হয়, যেটা আসলে শক অ্যাবজর্ব করতে পারবে কিনা এই মেটালটা, এটা দ্বারা লোকোমোটিভের হুইল তৈরি করলে এটা আসলে সাস্টেইন করতে পারবে কিনা। দিস লোডস আর অ্যাপ্লাইড সাডেনলি, ইম্প্যাক্ট লোডগুলো সাডেনলি অ্যাপ্লাইড করতে হয়। আরও যদি কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ আপনাদের দিই, একটা গাড়ি সাপোজ মুভ করতেছে, এটা যদি হঠাৎ করে ব্রেক করে, তখন এই হুইলের সাথে পেভমেন্টের যে একটা পেভমেন্টের যে একটা ফোর্স অ্যাপ্লাই করে, সেটাকে আমরা অনেক সময় ইম্প্যাক্ট লোড বলি। The stresses induced in this component are many times more than the stress produced by gradual loading. Gradual loading এর কারণে যে পরিমাণ ইম্প্যাক্ট হয়, ইম্প্যাক্ট লোডের কারণে তার অনেক অনেক গুণ বেশি স্ট্রেস ডেভেলপ করে। সাপোজ আমি ছোট্ট একটা উদাহরণ দিই, কেউ আপনাকে একটা থাপ্পড় দিল, আবার কেউ একজন হঠাৎ করে আপনাকে একটা থাপ্পড় দিল, দুটোর মধ্যে পার্থক্য আছে। যদি হঠাৎ করে থাপ্পড়টা দেয় তখন আপনি বেশি ব্যথা পাবেন, তখন এটার ইন্টেন্সিটি অনেক খুব তীব্র মনে হবে। তো ইম্প্যাক্ট লোডটা এরকম সাডেনলি একটা হিউজ পরিমাণ লোড অ্যাপ্লাইড হয়। দেয়ারফর ইম্প্যাক্ট টেস্ট আর পারফর্মড টু অ্যাসেস শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি। অ্যাসেস মানে হচ্ছে যাচাই করা, শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি কীরকম একটা মেটালে সেটা যাচাই করার জন্য আমরা এই ইম্প্যাক্ট টেস্টটা করি। ইম্প্যাক্ট টেস্ট প্রোভাইড ইনফরমেশন, কিসের বিষয়ে ইনফরমেশনটা দিবে আমাদের, অন দ্য রেসিস্টেন্স অফ এ ম্যাটেরিয়াল টু সাডেন ফ্র্যাকচার, হঠাৎ করে ফ্র্যাকচার হবে কি হবে না ওইটা সম্পর্কে একটা ফেয়ার ধারণা পাবো আমরা এই টেস্টের মাধ্যমে। কারণ হচ্ছে যদি আমরা ওই লোকোমোটিভের হুইল বা ট্রেনের চাকাগুলো ডিজাইন করি বা একটা মেটাল চুজ করি, ওটা যদি সাডেন অ্যাপ্লাইড লোডগুলোকে যদি ওরা রেসিস্ট করতে না পারে, সেক্ষেত্রে এই হুইলটা ফেল করবে বা চাকাটা কোনো কারণে ভেঙে যাবে। সেজন্য আগে থেকে আমাদের এটা টেস্ট করে দেখা লাগবে যে এটার শক অ্যাবজর্বিং পাওয়ার কীরকম বা কতটুকু শক অ্যাবজর্ব করতে পারে। এছাড়াও আরও কি আইডিয়া পাবো, ইন এডিশন টু প্রোভাইডিং ইনফরমেশন নট অ্যাভেলেবল ফ্রম এনি আদার সিম্পল মেকানিক্যাল টেস্ট। এই টেস্ট ছাড়া অন্যান্য টেস্ট আপনি এত ফেয়ারলি একটা আইডিয়া পাবেন না। এই টেস্টের মধ্যে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে এবং বলা যায় যে প্রায় ইনএক্সপেন্সিভ বা কম খরচের মধ্যে আপনি একটা মেটালের প্রপার্টি সম্পর্কে বা ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে বা ফাইল সার্ভিস সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাবেন। The data obtained from such impact tests are frequently employed for engineering purpose. Engineering purpose এই মেকানিক্যাল টেস্টটা বা এই ইম্প্যাক্ট টেস্টটার গুরুত্ব খুব বেশি এবং খুব কম সময়ের মধ্যে
কোনো একটা ম্যাটেরিয়াল সম্পর্কে আইডিয়ার জন্য এটা আমরা খুব বেশি ইউজ করে থাকি। ভেরিয়াস স্ট্যান্ডার্ড ইম্প্যাক্ট টেস্ট আর ওয়াইডলি এমপ্লয়েড ইন হুইচ নস্ট স্পেসিমেন্স আর ব্রোকেন বাই এ সুইং পেন্ডুলাম। একটু আগে যে দেখলাম পেন্ডুলাম, সুইং মানে যেটা মুভ করতে পারে, সুইং পেন্ডুলামের মাধ্যমে এই স্পেসিমেনগুলোকে ব্রেক করার মাধ্যমেই আমরা এই টেস্টটাকে করে থাকি। দ্য মোস্ট কমন টেস্ট অফ দিস টাইপ আর চারপি ভি নস্ট টেস্ট, সবচেয়ে বেশি ইউজ হয় চারপি ভি নস্ট। ভি মানে ওই ভি শেপ করার কারণে আমরা যে একটু আগে দেখলাম যেদিকে একটু গর্ত করা থাকে এটাকে আমরা ভি নচ বলি। এটা সাধারণত 2 মিলিমিটার পর্যন্ত ডেপথ হয়। আমি একটু আগে বলছিলাম যে ক্রস সেকশন 10/10, দৈর্ঘ্য হচ্ছে 55, আর এই ভি নচটার ডেপথ হয় 2 মিলিমিটার। আর আমাদের এই ভি নচটার যে রেডিয়াস এটা 0.25 মিলিমিটার রেডিয়াসের হয়। এটা সবসময় যে ভি হয় তা না, অনেক সময় আবার ইউ টাইপেরও হয়। এই গেল আমাদের স্পেসিমেনের ডেসক্রিপশন। এই সবগুলো আপনারা পাবেন এসটিএম এর E23 এই মডিউলের মধ্যে। সবগুলো কিছু সুন্দর করে আরো বলা আছে যে এই টেস্টটা কী করে করতে হয়, স্পেসিমেনগুলো কীভাবে তৈরি করতে হবে। So this type of impact test have given way to testing methods that make us use of fracture mechanics. এটাতে নর্মালি আমরা ওই ফ্র্যাকচার মেকানিক্সটা ইউজ করি, যে কীরকমভাবে এটা ফ্র্যাকচার ঘটতেছে তার উপর ডিপেন্ড করে আমরা নর্মালি একটা মেটাল সম্পর্কে আইডিয়া করি। এই মেথডটা একটা ইউজফুল পারপাস ইন কুইকলি কম্পেয়ারিং ম্যাটেরিয়ালস অ্যান্ড অবটেইনিং জেনারেল ইনফরমেশন অন দেয়ার বিহেভিয়ার। বিভিন্ন ম্যাটেরিয়ালের মধ্যে কোনটা সবচেয়ে ভালো সেটা সম্পর্কে আপনি কুইকলি কম্পেয়ার করতে পারবেন যে কোনটা আসলে ভালো। একটা জেনারেল ইনফরমেশন পাবেন ওই ম্যাটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্স বা ব্যবহার সম্পর্কে। Many materials including metals সহ বিভিন্ন ম্যাটেরিয়ালের exhibit marked change in impact energy with temperature. ইম্প্যাক্ট এনার্জির সাথে টেম্পারেচার একটা সম্পর্ক আছে। বিভিন্ন টেম্পারেচারের কারণে ইম্প্যাক্ট এনার্জি বা লোড অ্যাবজর্বিং ক্যারেক্টারিস্টিক্স ভ্যারি করে বিভিন্ন রকমভাবে। সাপোজ আমি যদি একটা আপনাদের গ্রাফ দেখাই তাহলে আরও জিনিসটা সহজ হবে। ইম্প্যাক্ট এনার্জি যদি আমরা ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর প্লট করি আর টেম্পারেচারগুলো যদি আমরা হরিজন্টাল বরাবর প্লট করি, তখন আপনারা এই কার্ভ থেকে দেখতে পারতেছেন টেম্পারেচার যত বৃদ্ধি পাচ্ছে ইম্প্যাক্ট এনার্জিও আস্তে 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 গ্র্যাজুয়ালি সেরকম বৃদ্ধি পাচ্ছে। তো এটা হচ্ছে টেম্পারেচারের সাথে আমাদের ইম্প্যাক্ট এনার্জির যে রিলেশন বা সম্পর্ক। In Charybdis the specimen is placed as simply supported beam অথবা in iso test the specimen is placed as cantilever beam. যদি আমরা সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে করতে চাই তখন আমরা চারপি টেস্টটা করি, আর যদি ক্যান্টিলেভার বিমের জন্য করতে চাই তখন আমরা আইসো টেস্টটা করি। আর আমাদের এই ভি শেপ নচগুলোর নর্মালি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, ইউ শেপ নচ অনেক সময় হয়। আর আমাদের এই নচগুলো যেটা বলছিলাম আমি যে ডেপথ নর্মালি থিকনেসের 5 ভাগ হয়। যেমন আমাদের এই মেটেরিয়ালটা যদি 10 মিলিমিটারের ডেপথ হয় সেক্ষেত্রে আমাদের ভি নচটা হবে 10/5। এখানে যেটা বলা T/5, 10কে 5 দ্বারা ভাগ করলে 2 মিলিমিটার, তার মানে ভি নচের ডেপথ হবে 2 মিলিমিটার। তো আমরা এই টেস্ট স্পেসিমেন সম্পর্কে একটু ফেয়ার আইডিয়া পেলাম যে কীরকম স্পেসিমেনটা হবে। পাশাপাশি আমাদের মেশিন সম্পর্কে একটু আইডিয়া পেলাম। আমি আবার যদি একটু ভালো করে আপনাদের দেখাই চারপি স্পেসিমেনের সবগুলো ভ্যালু। আমাদের এই যে ক্রস সেকশনটা দেওয়া আছে 10/10, দৈর্ঘ্য হচ্ছে 55, যে মাঝখানে 27.5 মিলিমিটার, 5 মিলিমিটার অর্ধেক হচ্ছে 27.5। তো 27.5 মিলিমিটারের মধ্যে আমাদের এই ভি নচটা করা লাগবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর এদিকে নিচের দিকে একটু রেডিয়াস দিতে হয় বা একটু কার্ভ করতে হয়। কার্ভটা রেডিয়াস হচ্ছে 0.25 মিলিমিটার আর একটা ডেপথ হয় 2 মিলিমিটার। এই আশা করি চারপি টেস্ট স্পেসমেন্টটা বুঝতে পারছেন। সিমিলারলি আমি যদি এখন আইসো টেস্ট স্পেসমেন্টটা আপনাদের দেখাই, সবটার লেন্থ হবে 130 মিলিমিটার। আর আমাদের ভি নচটা তৈরি করা লাগবে 47 মিলিমিটারের একটু সামনের দিকে। তো এই জায়গাতে গেলেই আপনারা এই ভি নচটার চিহ্নটা করতে হবে। এই জায়গাতে এই রেডিয়াস আগের মতোই, সব কিছু মোটামুটি আগের মতোই। নিচের যে রেডিয়াসটা থাকবে সেটা হচ্ছে 0.25 মিলিমিটার আর উপরের দিকে রেডিয়াসটা হবে 2 মিলিমিটার। আর এটা প্লেস করতে হয় ওই ভি নচটার উপরের দিকে 22 মিলিমিটার ফ্রি স্পেস রাখতে হয়। আর তার উপরে আমাদের এই যে হ্যামারটা আছে, হ্যামারটা এই জায়গাতে ইম্প্যাক্ট করবে বা এই জায়গাতে হিট করবে।
তো আইসো টেস্টের সেটআপটা হচ্ছে এরকম ভার্টিক্যাল, আর চারপি টেস্টের সেটআপটা হচ্ছে এরকম হরিজন্টাল। যদিও এটা এখানে ফিগারটা ভার্টিক্যাল, কিন্তু এটা হরিজন্টালি প্লেস করতে হয়। তো আমরা আমাদের মেশিনের মেশিন প্রপার্টিসগুলা বা স্পেসিফিকেশনগুলো একটু দেখি। আমাদের মেশিনের যে হ্যামারটার কথা বলতেছি আমরা, ওই হ্যামারটার ওজন হচ্ছে 60 পাউন্ড, আর ইম্প্যাক্ট ক্যাপাসিটি হচ্ছে 407.74 জুল। আচ্ছা, এটা কেমনে বের করতে হয় আমি একটু পরে আপনাদের দেখাবো। সুইং রেডিয়াস হয় প্রায় 900 মিলিমিটার বা 35.47 ইঞ্চ, আর অ্যাঙ্গেল অফ হ্যামার বিফোর স্ট্রাইকিং 160 ডিগ্রি। আর স্ট্রাইকিংয়ের পরে কতটুকু হবে সেটা তো মেটেরিয়ালের অ্যাবজর্বিংয়ের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আর স্ট্রাইকিং ভেলোসিটি হবে 5.47 মিটার পার সেকেন্ড। তো আমাদের যে কাজটা করা লাগবে, আমরা যে স্পেসিমেনটা নিছি ওইটার সাইজ কীরকম, ওইটার নচ টাইপটা কীরকম, অ্যাঙ্গেল অফ নচ কীরকম, 45 ডিগ্রি ডেপথ অফ নচ কীরকম, সেটা তো অবশ্যই ফিগার পরে বলাই আছে, যেগুলো লেখা লাগবে। আর অবজারভেশনগুলো কী করবো আমরা? অবজারভেশনগুলো আমরা করবো যে আমাদের ওই মেশিন থেকে কতটুকু লোড অ্যাবজর্ব করছে ওইটা রিডিং আপনি ডিরেক্টলি পাবেন, ওখান থেকে এটা নেওয়া লাগবে। আর ফেইলিওর প্যাটার্নটা তো একটু দেখাইছি, আবারও দেখাইতেছি। ফেইলিওর প্যাটার্ন থেকে আপনি কি বুঝবেন? এই যে দেখেন একটা ডান পাশে যদি আমি ফিগারটা দেখাই, এটা দুই টুকরা হয়ে গেছে পাশে একদম, তার মানে একটা ভঙ্গুর মেটেরিয়াল বা ব্রিটেল মেটেরিয়াল, এটা লোড অ্যাবজর্বিং কোয়ালিটি খারাপ বা কম। তো এটা দ্বারা আপনি ডাইনামিক লোড সাবজেক্টেড হবে এরকম কোনো ডিভাইস তৈরি করতে পারবেন না। সাপোজ আপনি যদি লোকোমোটিভের হুইল অথবা ট্রেনের চাকা তৈরি করতে চান, তখন এইরকম মেটেরিয়াল আপনি চুজ করতে পারেন না। ব্রিটেল মেটেরিয়াল দেখবেন যে ভেঙে গেছে। তখন আমাদের এরকম ডাকটাইল মেটেরিয়াল ইউজ করা লাগবে, যেগুলোর ফেলিওর স্পেসিমেন মোটামুটি এরকম ধরনের হয়, খুব সহজে একদম ব্রেক হয়ে পড়ে যাবে না। তো এগুলো হচ্ছে সারফেসের প্রপার্টি দেখে মেটেরিয়াল সম্পর্কে একটু আইডিয়া করা যায়। আরও অনেক ধরনের ফ্র্যাকচারগুলো দেওয়া আছে। ফ্র্যাকচার পিস, সাপোজ এই মেটেরিয়ালটা যদি আমরা কনসিডার করি, এটা ছিল টেস্ট করার আগে এরকম, যখন আপনি টেস্ট করছেন তখন এরকম দুই টুকরো হয়ে গেছে। তো এই সারফেসগুলোর উপর ডিপেন্ড করে আপনি বুঝতে পারবেন যে এটার ব্রিটলনেস কীরকম, ডাক্টিলিটি কীরকম। এটা নিয়ে আমরা একটা ভিডিও দেখব, তার আগে একটু স্টাডি করে নিই। ইম্প্যাক্ট টেস্টিং মেশিন সম্পর্কিত একটু আগে আমরা দেখলাম, যেটা একটু আগে বলছিলাম যে এই এনার্জিটা কী হবে। আমরা জানি পটেনশিয়াল এনার্জি ইপি ইকুয়াল টু এমজিএইচ। এমজি মানে হচ্ছে ওয়েট, এমজি এর সাথে এইচ গুণন করলে পাবো টোটাল এনার্জি ডব্লিউ ইন্টু এইচ। কতটুকু উপরে আমরা সুইং করছি বা কতটুকু উপরে আমাদের এই হ্যামারটা আছে সেটা হচ্ছে এইচ, তার সাথে ওজন ডব্লিউ, ডব্লিউ মানে হচ্ছে এমজি, এটা যদি গুণন করি তখন আমরা টোটাল এনার্জি ডব্লিউ এইচ পাবো। এখানে এই কথাগুলো বলা আছে, ডব্লিউ এইচ সমান টোটাল এনার্জি, যে আমরা যে ছোটোবেলা শিখছি এমজি এইচ, এটাই হচ্ছে ডব্লিউ এইচ। এটা হচ্ছে ইনিশিয়াল এনার্জি। তো আপনি যখন এটা সুইংটা ছেড়ে দিলেন বা এটা ফ্রি ফল করতে দিলেন, তখন এখানে স্পেসমেনটাকে ধাক্কা দিয়ে ওটা কতটুকু পর্যন্ত উঠলো এইচ প্রাইম, এটা হচ্ছে মানে শেষের রিমেইনিং এনার্জি। রিমেইনিং এনার্জি হচ্ছে এইচ, ডব্লিউ এইচ প্রাইম। তাহলে টোটাল এনার্জি হচ্ছে ডব্লিউ এইচ, তার থেকে যদি ডব্লিউ এইচ প্রাইম আপনি মাইনাস করেন তাহলে কতটুকু এনার্জি অ্যাবজর্ব করছে স্পেসিমেন, ওইটা আপনি বের করতে পারবেন। তো এত ক্যালকুলেশন আমাদের করতে হয় না, এটা ডাইরেক্ট এই রিডিং উপরের দিকে চলে আসে, জাস্ট ওই ভ্যালুটা দেখলে বোঝা যায় কতটুকু লোড অ্যাবজর্ব করছে। আর স্পেসিমেনের ইম্প্যাক্ট টেস্টিং কত ধরনের হয় সেটা একটু আগে দেখাইছে আপনাদের। 4P, একটা আইজোর 4P ক্ষেত্রে সিম্পল বিমগুলা বা সিম্পলি সাপোর্টেডের ক্ষেত্রে 4P করি আমরা, আইজোটের ক্ষেত্রে ক্যান্টিলিভারগুলো করি এবং ভার্টিক্যালি প্লেস করি। দেখেন এদিকে 75 মিলিমিটার আইজোটের টেস্ট স্পেসিমেন, উপর দিকে আছে 28 মিলিমিটার, নিচের দিকে আছে 47 মিলিমিটার। আর যেদিকে স্ট্রাইক করবে তার নিচে থাকবে 22 মিলিমিটার পর্যন্ত জায়গা থাকবে। তো এই হচ্ছে আমাদের আইজোটের স্পেসিমেনের অ্যারেঞ্জমেন্ট। তার আগে হচ্ছে আমাদের 4P সিম্পল বিমের স্পেসিমেন এটা। তো টোটালটা হচ্ছে 55 মিলিমিটার, তার থেকে মাঝখানে থাকবে 40, আর মাঝখান বরাবর থাকবে এই যে আমাদের এই চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে এদিক থেকে হ্যামারটা স্ট্রাইক করবে। টোটালটা 55, 10/10 হচ্ছে ক্রস সেকশন, এদিকে ভি নচ 45 ডিগ্রি। আশা করি এগুলো নিয়ে আর কোনো প্রবলেম হবে না, পারবেন ইজিলি। ইম্প্যাক্ট টেস্টের ইউজফুলনেস যেটা অনেকবার বলছি, তারপর আবার একটু বলতেছি। দ্য ইম্প্যাক্ট টেস্ট মেজার্স দ্য এনার্জি অ্যাবজর্ব ইন ফ্র্যাকচারিং দ্য স্পেসিমেন। একটা স্পেসিমেনকে আপনি ফ্র্যাকচার করতে কী পরিমাণ আপনার এনার্জি লাগবে সেটা এই ইম্প্যাক্ট টেস্ট দ্বারা আপনি আইডিয়া পাবেন। কনসিকুয়েন্টলি ট্রু বিহেভিয়ার অফ মেটাল, একটা মেটালের বিহেভিয়ার কীরকম হবে ইন সার্ভিস ক্যান অনলি বি অবটেইনড বাই টেস্টিং ফুল সাইজ কম্পোনেন্ট। একটা স্পেসিমেনের শুধুমাত্র 55 মিলিমিটার সাইজ নিয়ে আপনি টেস্ট করলে ফুল সাইজ মেটেরিয়ালের ইম্প্যাক্ট লোড বেয়ারিং ক্যাপাসিটি কীরকম সেটা সম্পর্কে আপনি ফের আইডিয়া পাবেন না। সেক্ষেত্রে ফুল সাইজটা যদি আপনি করতে পারেন তাহলে পুরো ম্যাটেরিয়ালের অ্যাবজর্বিং ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আপনি একটা আইডিয়া পাবেন। A material of 40 foot pound is
not twice as strong as one of 20 foot pound. একটা ম্যাটেরিয়ালের আপনি টেস্ট করে দেখলেন যে একটা রেজাল্ট 20 ফিট পাউন্ড আসলো এনার্জি অ্যাবজর্বিং ক্যারেক্টারিস্টিক্স, আর একটা 40, এটা কোনোদিনও বোঝায় না যে ওইটা হচ্ছে এটা ডাবল অ্যাবজর্ব করতে পারছে। রাদার এটা ম্যাটেরিয়ালের সাইজ শেপের উপর ডিপেন্ড করে। তো আপনি যদি ফুল সাইজ একটা ম্যাটেরিয়ালের টেস্ট করেন সেক্ষেত্রে ডেফিনেটলি ওইটার ইম্প্যাক্ট টেস্টের ভ্যালুটা অনেক বেশি আসবে। তখন আমরা যদি একটা ভিডিও দেখি তাহলে আশা করি জিনিসটা আরও ক্লিয়ার হবে আমাদের এবং পুরো প্রসেসটা মাথায় থাকবে। In this demonstration, we're going to show a type of mechanical test called the Sharpie impact test. And the Sharpie impact tester has a hammer, and the hammer has certain different weights. In the case of this Sharpie impact tester, it's a 60-pound hammer. And what we do is we break samples at a very fast rate. And what we're looking for is the amount of energy that the sample absorbs before it fails. And so the type of sample is a rectangular piece of metal, and it has a V-shaped notch in it that's called the Sharpie notch. And Sharpie is after the man who invented this test. The Sharpie impact test actually has a very interesting history. It was invented in the late 30s, early 40s, as the United States was getting ready to enter World War II. And one of the problems that the U.S. Navy was facing is that they didn't have a complete understanding of the impact of the heat treatment that the metal would experience as the process of welding took place, and how that welding would have an impact on the mechanical properties. And so the Sharpie impact test was developed as a quick and dirty way to see how tough the metal was. In normal applications, we want our metals to be really tough. In other words, when they fail, it should be a very energy-absorbing, time-consuming, really intense type of experience, as opposed to something shattering like a piece of glass. And so what I'm going to do is show you how this Sharpie impact test works. And the system is very technical. The first thing I have to do is calibrate the 0 point. There, done. So now what I'm going to do is I'm going to load the hammer up. And so at a 60-pound hammer, and if the hammer were to swing and stop, then that means the sample would absorb 60 foot-pounds of energy. But of course it's not going to do that, because that would be a bad thing. So what I'm going to do is I'll load up the hammer, and now I'm going to place a Sharpie impact bar that has been heat treated, so I've maximized its toughness. And I'm going to place that bar here in the direct path of the hammer. And now I'm going to release the hammer, and we'll see how much energy that bar will absorb upon impact. So here we have the result of the ductile sample, and you can see how the surface of the sample looks as though the sample has been ripped. And we see that it absorbed around 28 foot-pounds of energy. So this ductile failure, this ripping of the metal, this is how we want our metals to perform. Now what I'm going to do is I'm going to put a piece of metal in there that's simply been quenched, an oil quench. And so this sample is martensite, so it's the hardest form of steel, but it's also the most brittle form of steel. And so let's load up our sample again. Okay. All right, so this is our brittle form of the metal. Here we have an example of a brittle failure, and you can see how the failure surface looks is nice and flat, like it's almost been cut with a knife. And
you notice that it has absorbed a lot less energy. So we're reading around 2 foot-pounds of energy absorbed. This is not how we want our metal to perform. We want the metal to absorb a lot of energy before it actually fails. And this is what the Sharpie impact test gives us, is a way to quickly quantify how much energy a piece of metal is going to absorb. And so what the U.S. Navy did over a 5 or so year period is they went through literally hundreds and thousands of different samples, giving them different heat treatments, putting them into this impact tester, breaking them and saying, okay, that heat treatment would be good, that heat treatment would be bad.